আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। 4 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাল সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে করবেন তিনি। এরপর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন দুই নেতা। সফরে রোহিঙ্গা নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের আলাদা বৈঠকের কথা রয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রোহিঙ্গাদের খাবারের জন্য মাসিক বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি, যা এপ্রিল থেকে কার্যকর হবে। বিশাল জনগোষ্ঠীর খাবার খরচ জোগানোর চিন্তায় সরকার। ঠিক এমন সময় বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুজনে যাবেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে। এ সফরে রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায়, এবং আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন, উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। 2017 সালে রোহিঙ্গা ঢলের পর থেকে নানা ইস্যুর কারণে বিষয়টি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে যাচ্ছিল। জাতিসংঘ মহাসচিবের সফরের ফলে তা আবারও আলোচনায় আসতে যাচ্ছে। গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল, তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও সাম্প্রতিক সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এটা ওনার সেকেন্ড ভিজিট হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজার সফর ঘিরে কি কি প্রস্তুতি সেখানে দেখছেন, এবং রোহিঙ্গাদের পাশাপাশি সেখানকার যারা স্থানীয় জনতা রয়েছেন তাদের প্রত্যাশা কি তার কাছ থেকে? মারফি, আপনি ঠিকই বলেছেন। কক্সবাজারে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে আসছেন। এটা রোহিঙ্গা ক্যাম্পে যারা রোহিঙ্গা উদ্বাস্ত রয়েছে তাদের মধ্যে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যেহেতু খাদ্য সহায়তা $5.5 থেকে শুরু করে $6 কমিয়ে আনা হয়েছে, সেটা ঘোষণা দেওয়া হয়েছে এর আগে। স্বাভাবিক কারণেই এর আগে এই খাদ্য সহায়তা কমানোর ঘোষণা রোহিঙ্গাদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলেছেন, আমাদের কোনো খাদ্য সহায়তা দরকার নেই, আমাদেরকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং আমরা আরাকান স্টেজে আমরা যেতে চাচ্ছি, আমাদের ভূমিতে আমরা চলে যেতে চাই। আমরা এ ধরনের সহায়তা আর নেব না। আমরা চাই আমরা নিরাপদ প্রত্যাবাসন। সেটার দাবিতে তারা বেশ কয়েকদিন ধরে তারা বিভিন্ন গণমাধ্যমে তারা কথা বলেছেন এবং এখনো সেটা প্রত্যব্যক্ত করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঠিক এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছে এবং কথা রয়েছে 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি ইফতার করবেন প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে। তো এই কথাটা রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো। জাতিসংঘের মহাসচিবের কাছে তারা সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, সেটা আমরা তাদের কথাতে আমরা আভাস পেয়েছি। এবং তিনি সেখানকার লার্নিং সেন্টার থেকে শুরু করে জাতিসংঘ পরিচালিত যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো প্রদর্শন করবেন এবং সেখানকার রোহিঙ্গা নেতৃবৃন্দের সাথে জাতিসংঘ মহাসচিব কথা বলবে, সেটা আমরা জানিয়েছি। ইতিপূর্বে জেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার এফিবিএন পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের সফরকে কেন্দ্র তারা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ রেখেছেন এবং প্রস্তুত রেখেছেন। এবং দেখা যাক উনি জাতিসংঘ মহাসচিব আসার পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কি হয়, তাদের দাবিটা কিভাবে সেটা আমরা দেখার অপেক্ষা রয়েছে। মারপিট শাহিন, আপনাকে ধন্যবাদ। টেকনাফের গহীন পাহাড়ে এক দালালের আস্তানা অভিযানে নারী ও শিশু সহ 18 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মেহবুব প্রকাশ নেজামুদ্দিন নামে এক দালালকে। গেল রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে 11 জন নারী, 5 জন শিশু, 2 জন পুরুষ রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, একটি ঝুপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে 18 জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে জড়ো করে রাখা হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পাহাড়ের টেকনাফ থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এই পর্যন্ত 4 বার হার্টবিট বন্ধ হয়েছে বলে জানিয়েছে ঢাকা সিএমএইচ এর চিকিৎসকরা। গেল রাতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছে সেনাবাহিনী। সিএমএইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার জন্য আধুনিক সব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে। মাগুরা শিশুটির চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে সিএমএইচে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত বোর্ডের অধীনে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে। অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচে তারা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে 9 বছরের এক মেয়ে শিশুকে অপহরণের সময় মোহাম্মদ কামাল ব্যাপারী নামে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল নামের ওই ব্যক্তি অসৎ উদ্দেশ্যে শিশুটিকে হাজী মহসিন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় শিশুটি ভয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে অপহরণকারী কামাল দৌড়ে পালাতে চাইলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে পুনরায় শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। তাদের দাবি, দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে লাকি আক্তার সহ সকল দেশদ্রোহীদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করলে ছাত্র জনতা তা রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। শাহবাগীদের যারা আইন শৃঙ্খলা অত্যাচার হামলা করেছে, ফার্স্ট টাইম অ্যাটাক করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া। যেই শাহবাগ পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যেই শাহবাগ এই জুলাই আন্দোলনে আমাদের যে সকল ভাই বোন শাহাদাত বরণ করেছেন তাদেরকে হত্যা করতে মদদ দিয়েছে, সেই শাহবাগ জুলাই পরবর্তী বাংলাদেশে আর থাকতে পারে না। চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনায় ছনখোলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আতঙ্কে আছে স্থানীয়রা। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছে না। গ্রেফতারের ভয়ে এই এলাকার পুরুষ সদস্যদের অনেকে এলাকা ত্যাগ করেছে। চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকের ডাকাত এসেছে ঘোষণা দিয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলে ওই 2 জন নিহত হন। নিহতরা হলেন জামাতের কর্মী নেজামুদ্দিন এবং আবু সালেক। এ সময় গুলিবিদ্ধ হন আরও 5 জন।
ঘটনার পর থেকে গ্রেফতারের ভয়ে অনেকটা পুরুষশূন্য এই এলাকা। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নেজাম ও সালেকের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল ছনখোলায় পৌঁছার পর তাদের ঘিরে ফেলে স্থানীয়রা। এরপরে পিটুনি দেয়া হয়। এদিকে ঘটনাটি পরিকল্পিত দাবি জামাতের। তাদেরকে দাওয়াত দিয়ে পরিকল্পিত হত্যা করার জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল। আমরা এখানে বসছি, বসার পরে ওরা এসে মেকে ঘোষণা দিয়ে আমাদেরকে আসামির মারা আসতে। আমার ছেলে সুস্থ, সুস্থ বিচার চাই। টাকা শোনার সাথে সাথে আমি থাকা থেকে যা ফেলাই দিয়ে চলে যেতেছি। ওই সময় কয়েকটা সিরিজ যেতে দেখছি এদিকে। অভিযোগ আছে, আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার পর নিজাম এলাকায় ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। পুলিশের দাবি, এর পেছনে চাঁদাবাজির মতো বিষয় জড়িত। ওনারা 60টি সিএনজি যোগে গিয়েছিলেন। নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং ওইখানে গিয়ে মেম্বার স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়। এই ঘটনায় আতঙ্ক কাটছে না স্থানীয়দের। এতে নিহত সালেকের স্ত্রী একটি হত্যা মামলায় এবং পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেছে। নাদিরা সুলতানা, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিএসএমএমইউতে হাসপাতালের বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হওয়ায় স্বস্তিতে রোগীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি যেমন কমেছে, তেমনি বেঁচে যাচ্ছে সময়। ধীরে ধীরে অন্যান্য সেবাগুলো অনলাইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রফিকুল ইসলামের রিপোর্ট। বিএসএমএমইউ এর বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় 10,000 রোগী সেবা নিয়ে থাকেন। অতিরিক্ত রোগীর চাপে ভোগান্তিও বেশি। বহির্বিভাগে আগত রোগীর দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে 1 মার্চ থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হওয়ায় সুফল ভোগ করছেন রোগীরা। আসছি, আসার সাথে টিকিটটা পেয়ে গেছি, এটা অনেক সুবিধা, অনেক সময় বাঁচলো আমাদের। উদ্যোগটা আরো আগে নেওয়া দরকার ছিল, মানুষের কষ্ট কিছু হইলেও লাঘব হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 700 রোগী অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নিচ্ছেন। জনসাধারণের মধ্যে একটি ব্যাপক সাড়া পড়েছে, যে কারণে আমাদের একদিক থেকে চাপ কমে যাচ্ছে, আরেক দিক থেকে আমাদের রোগীর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য সেবাগুলো অনলাইনের আওতায় আনা হবে। এ সেবার মাধ্যমে রোগীর ভোগান্তি যেমন কমেছে, তেমনি উন্নত গবেষণার দ্বারও প্রসারিত হয়েছে। মানুষ তো নানা ধরনের সমস্যা নিয়ে এখানে আসে এবং সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা ইন্ডিভিজুয়ালি একটু কঠিন ব্যাপার। কিন্তু এটা যখন ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে থাকে এবং সেটার থেকে আমাদের যে ডেটা আমরা পাবো, পরবর্তীতে আমাদের গবেষণার কাজে এবং চিকিৎসার উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা রাখবে। বাড়িতে বসে রিপোর্ট পেয়ে যেতে পারে, এই ধরনের প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। অনলাইন সেবাকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যেন বাণিজ্যিক সুবিধা না নিতে পারে, সে ব্যাপারে হাসপাতাল প্রশাসন সজাগ রয়েছে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক। ব্রিজের দুই পাশের মাটি ভরাট না থাকায় ব্রিজটি কোনো কাজে তো আসছেই না ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের 2টি গ্রামের হাজারো মানুষের। এই অবস্থার পরিবর্তন চায় স্থানীয়রা। ঈশ্বরদী সংবাদদাতার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। যাতায়াত সহজ করতে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ রাস্তার বেহাল দশার কারণে ব্রিজের সুফলতা পাচ্ছেন না ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেদবাড়িয়া ও রামনাথপুর গ্রামবাসী। এতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2014-15 অর্থ বছরে 12 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। তবে সড়ক থেকে উঁচু আর পাশে কাঁচা মাটির সড়কের কারণে ব্রিজের সুফলতার পরিবর্তে মিলছে চরম ভোগান্তি। সড়কটিতে বর্ষায় পায়ে হেঁটে চলাচল আরও দুষ্কর হয়ে পড়ে। এখানকার উৎপাদিত ফসল মাথায় তুলে নিয়ে সড়ক পার হন কৃষকরা। চলাচলে চরম দুর্ভোগ পোহান অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি পোহালেও সড়কটি সংস্কারে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমার এখানে নাহলে পারে 200-300 বিঘি কাঁচা মাল আমরা মাথায় করে টানি সই বেদবাড়ি মোড়েলি যাওয়া লাগে। আর আমার সামান্য এখানে 200 ফিট রাস্তার জন্য সাবাল পাল স্কুলে যেতে পারে না। 3-4 মাইল দূর দিয়ে ঘুরি, ওই ফার্ম দিয়ে ঘুরি, তারপরে স্কুলে যাই। আবাদ করি এই কাঁচা সবজি আমি আরতে বাজারজাত করতে পারি না, খালি রাস্তার অভাবে। বর্ষার দিনে পাক হয়, অনেক পানি হয়,
স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। এই যে রাস্তার পরিস্থিতি খারাপ, সালফাল দিতে পারিনি। মেয়ে যদি দেখতে আসে কয় যে না রাস্তা নেই, বাড়ি ঘর আছে রাস্তা নেই, হাঁটুর উপরে পানি উঠে যায়, তো বোরকা পরে তো এই দিক দিয়ে যাওয়া সম্ভব নয়। ওইভাবে প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বেতবাড়িয়া পূর্বপাড়া এই রাস্তাটুক এবং ব্রিজটা হয়েছে আপনারা দেখছেন, যেন তারা এই বিষয়টাকে নজরদারি করে এবং করে দেয়, এটা আমাদের চাওয়া পাওয়া। এদিকে এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া 176 বাংলাদেশি দেশে ফিরেছে। সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। তাদের মধ্যে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন 106 জন, বাকিরা স্বেচ্ছায় দেশে ফিরেছে। প্রতিশ্রুতি অনুসারে কাজ না দেয়ায় দালালের বিচারের দাবি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, কর্মসংস্থানের খোঁজে গিয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকে। পাই নাই, বাদ দেয় নাই, জেলে খালি পিড়ায়, খালি মারে। অনেক মানুষ পয়সা মরিয়া যাইতাছে। 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খাইতে পারি নাই। আশা নিয়ে গেছিল ওইখানে কাজ আছে, 1.5 লক্ষ টাকা স্যালারি। আমি বলছিলাম যে 1.5 লক্ষ টাকা স্যালারি দেওয়া লাগবে না, আমাকে 50,000 টাকা মাসে স্যালারি দিলে চলবো, বাকি 1 লক্ষ টাকা আপনি খাই ফেলাইন। এই কথা বলে নিয়ে গেছে। নেওয়ার পরে দিয়া ইতালিও গেম করে কথা কইয়া 1 সপ্তাহ ভিতরে গেম দিব এই কথা বলে টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তার হইল না, মাফিয়াদের হাতে পড়লাম, লাইফ শেষ। টাকাটা এরা একটা বিকাশ নাম্বার দেয়, ওই বিকাশ নাম্বারে আমরা ঢুকাই দেওয়া হয়েছে। এটা দুবাইয়ের একটা কোড দেওয়া হয়েছে, ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে। ওই অবস্থা কেমন ছিল একটু বলেন। অনেক ভয়াবহ, খাওয়া দাওয়া নাই, খুব কষ্টের ভিতরে ছিলাম। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে 2 দিন, 1 দিন পর কবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যে এরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা 440-এর বেশি যাত্রী বহনকারী একটি ট্রেন ছিনতাইয়ের পর সেনাবাহিনী অভিযান চালিয়ে 336 জনেরও বেশি জিম্মিকে মুক্তি করার দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, অভিযানে 33 জন হামলাকারী নিহত হয়েছে। অভিযান শুরুর আগে বালুচ লিবারেশন আর্মির হাতে 21 জন সাধারণ যাত্রী এবং 4 সেনা সদস্য নিহত হয়েছে। তবে বিবিসি এই পরিসংখ্যান যাচাই করে দেখতে পারেনি। সেনাবাহিনী বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে যাতে আর কোনো হুমকি না থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপের জবাবে বুধবার যুক্তরাষ্ট্রে প্রায় $21 বিলিয়ন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ট্রাম্পের বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। অথচ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের বৃহত্তম বিদেশি সরবরাহকারী। খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। 2007 সালে কলম্বোর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ। এরপর দেশের জার্সি জড়িয়ে 430টি ম্যাচ খেলেছেন তিনি। বিস্তারিত রাফি আমিনার রিপোর্টে। গত সোমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা 22 ক্রিকেটারের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাতে ধারণা করাই হচ্ছিল খুব শীঘ্রই দেশের জার্সি তুলে রাখবেন মিস্টার সাইলেন্ট কিলার। সেই ঘটনার 2 দিন না পেরোতেই সবকিছু পরিষ্কার করলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তাআলার। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রিয়াদের। এরপর 18 বছরের ক্যারিয়ারে খেলেছেন 239টি ওয়ানডে, করেছেন 5689 রান, রয়েছে 32টি হাফ সেঞ্চুরি ও 4টি সেঞ্চুরি, যার সবকটি আইসিসির ইভেন্টে। বল হাতেও নিয়েছেন 82টি উইকেট। সব মিলিয়ে 430টি ম্যাচ খেলে 11,047 রান করেছেন রিয়াদ। উইকেট নিয়েছেন 166টি।
লম্বা সময়ে পাশে থাকা সকল সতীর্থ, কোচ এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ বার্তায় বিশেষভাবে উল্লেখ করেছেন বাবা, মা, শ্বশুর এবং ভাই এমদাদ উল্লাহর নাম। সবশেষে কঠিন সময়ে পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী ও সন্তানদের। টেস্ট ও টি-20কে আগেই বিদায় বলেছিলেন রিয়াদ, ফলে একদিনের ক্রিকেটকে না বলায় দেশের জার্সি গায়ে আর দেখা মিলবে না সাইলেন্ট কিলারের। তাতে ভক্তদের মন ভেঙে মাঠ থেকে বিদায় বলা হলো না রিয়াদের। তবে বিদায় বার্তায় সেটাও যেন ফুটিয়ে তুললেন তিনি। লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি, আলহামদুলিল্লাহ। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।